This program is organized with the joint venture of the Department of Journalism and Mass Communication and IQAC, Netaji Nagar College. The topic of discussion is understanding media cultures and power. I hope it will be an effective and interactive discussion. Today we have guest speaker, Professor Dr. with us for today's program. It's an honor and privilege to have you as resource persons for today's program. Now I would like to invite our convener and HOD, head of the department, Professor Shashwat Bandyopadhyay sir, to come and address to our participants about today's program. Sir, over to you. Sir. Thank you. শুভ সন্ধ্যা। নেতাজি নগর কলেজের সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ এবং IQAC বা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পাওয়ার ওয়েবিনার সিরিজের চতুর্থ এডিশন বা ফোর্থ এডিশন। আমরা গত 4 সপ্তাহ ধরে নানা বিষয়ের উপরে পাওয়ার ওয়েবিনার সিরিজের অন্তর্গত ওয়েবিনার করেছি, কিন্তু এই কথা আমার বলতে কোনো দ্বিধা নেই। এ যাবৎকাল পর্যন্ত আমরা যে যে বিষয়গুলির উপরে পাওয়ার ওয়েবিনার সিরিজ যে অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি, আজকে সবথেকে গুরুগম্ভীর এবং সিরিয়াস বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে এই অনুষ্ঠানে আগত বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা, গবেষক গবেষিকা, ছাত্রীরা যারা এসেছেন তাদের প্রত্যেকে কলেজের তরফ থেকে, IQAC তরফ থেকে এবং বিভাগের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি আজকে বক্তা, বাগবাজার উইমেন্স কলেজের বিভাগীয় প্রধান ডক্টর সুরিতা বাসুকে, যিনি আজকে আমাদের মধ্যে এসছেন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভদ্র, আমাদের IQAC কনভিনার অধ্যাপক পিনাকি রঞ্জন দে, তিনি আজকে খুব সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না তার ইন্টারনেট কানেক্টিভিটির জন্য, যদিও তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই অনুষ্ঠানকে যাতে আমরা সফলভাবে অনুষ্ঠিত করতে পারি। যে কথা আগেও বলেছি পূর্ববর্তী সময়, যে আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে বোধহয় ভার্চুয়াল প্ল্যাটফর্মেই আমাদের একে অপরের কাছে পৌঁছে যেতে হবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। এবং প্রত্যেক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কলেজেই যেখানে আমাদের বিষয়ে পড়ানো হয়, আমি দেখছি তারা হাইপার অ্যাক্টিভ। তারা প্রত্যেকটি কলেজে যেখানে আমাদের বিষয়ে পড়ানো হয়, তারা প্রত্যেকে হাইপার অ্যাক্টিভ হয়ে একের পর এক নানা ধরনের বিষয়ের উপরে ওয়েবিনার করছে এবং তার অধিকাংশটাই পাঠ্যক্রমকে মাথায় রেখে। বলা বাহুল্য যে আজকে যে ওয়েবিনারের যে প্রতিপাদ্য বিষয়, সেটা একেবারেই আমাদের পাঠ্যক্রমকে মাথায় রেখে, বিশেষ করে 5th সেমিস্টার অনার্সের ছেলে মেয়েদের কথাকে মাথায় রেখে। বিষয়টি অত্যন্ত সিরিয়াস এবং গুরুগম্ভীর বিষয়। যেরকম আগেই বললাম, আমার ব্যক্তিগত ধারণা এটা মিডিয়া স্টাডিজের কন্ট্রোভার্সের বাইরেও এটা সোশিওলজির একটা খুব বড় অংশ এই বিষয়টা। তো আমি একটু 2-4 প্রাককথনে একটি কথা বলতে চাই এই বিষয়টি সম্পর্কে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে যিনি বক্তা তিনি আজকে আমাদের এই বিষয়ে আলোকিত করবেন। আমরা সমৃদ্ধ হব এবং তার সাথে সাথে আমাদের যে ছাত্রছাত্রীরা যাদের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করেছি, তারাও উপকৃত হবেন। আমি অধ্যাপিকা ডক্টর সুরিতা বাসুকে বলেইছিলাম যে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যাতে ছেলেমেয়েরা যাতে বিষয়টি বুঝতে পারে, কারণ বিষয়টি অত্যন্ত জটিল, কমপ্লেক্স এবং সিরিয়াস। আমি বিষয়টি সম্পর্কে 2-1টি কথা একটু প্রাককথনে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু বলে নিই আমি বিষয়টি সম্পর্কে। সংস্কৃতি এবং ক্ষমতা দুটি অবিচ্ছেদ্য ধারণা, যা বছরের পর বছর ধরে নানান চিন্তাবিদ এবং তাত্ত্বিকরা আলোচনা করে চলেছেন। মিডিয়া স্টাডিজে বেশিরভাগ সময় তাত্ত্বিক ধারণাগুলি ব্যবহারিক কাজের চাপে কম গুরুত্ব পেয়ে থাকে। তবে তাত্ত্বিক ধারণার গভীরতা এক দায়বদ্ধ মানুষ তৈরি করে, যা মিডিয়াতে নৈতিক অনুশীলনের ব্যবহারকে আরো পোক্ত করে। এর ফলে তা একাধিক উপায়ে সমাজকে আরো উন্নত করতে সহায়তা করে। সংস্কৃতি, শক্তি, ক্ষমতার সম্পর্ক এবং ক্ষমতার প্রভাব এমন একটি গুরুত্বপূর্ণ ধারণা যা গণমাধ্যমের ক্রিয়া প্রতিক্রিয়া বোঝার জন্য আমাদের উপলব্ধিকে কেবল প্রসারিত করে না, বরং আমাদের সমাজ এবং তার কার্যকারিতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সহায়তা করে। ডক্টর সুরিতা বসু
এই বক্তৃতায় সংস্কৃতি, শক্তি, ক্ষমতার এবং গণমাধ্যমের সম্পর্কের ধারণাগুলি আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। বক্তা সংস্কৃতি, শক্তি, ক্ষমতার এবং মিডিয়াগুলির মধ্যে পরিপূরক এবং পরস্পর বিরোধী গতিশীলতার বিভিন্ন সংক্ষিপ্ত সারগুলিকে সম্বোধন করবেন বলে আমার বিশ্বাস। এবং বিশেষ করে যে কথা আগেই বললাম, যে বিপুল সংখ্যক শিক্ষার্থী শ্রোতাদের কথা মাথায় রেখে উনি এই বক্তব্য পেশ করবেন বলেই আমার বিশ্বাস। যেহেতু বক্তৃতাটি আমাদের সময় নির্দিষ্ট কিছু অবিচ্ছেদ্য তাত্ত্বিক ধারণাগুলিকে অন্তর্ভুক্ত করবে, তাই মিডিয়া থেকে একাধিক সাম্প্রতিক উদাহরণ বিষয়টি চিত্রিত করতে ব্যবহার করা হবে বলে ধারণা। Thank you so much, sir, for your kind gesture. Now, I would like to invite our teacher in charge of college, respected Dr. Vishwajit Bhadra sir, to come and address his welcome address. Sir, over to you. Thank you. Good evening. Now, it's a great pleasure to welcome Dr. Surit Vasu, head of the Department of Bagbajar Women's College, and all the teaching fraternity and students of our college and other colleges. Now, this is a webinar that is jointly organized by the Department of Journalism and Mass Communication and the IQAC of our college. And we have already heard that today's webinar is on understanding media culture, and that is media culture and power. These four words that have been used here, that is media culture and power. Yes, lot of issues. Today we will hear lot of issues on this particular aspect. It is a very debatable one, and I should not use the term debatable because media actually influences. The influence of media we cannot ignore, and we know that media is one of the most powerful tools of communication in any country. Now, if we focus our attention to the ages of the history, particularly in India, the kings used to inscribe on stone and copper. The writings on parch paper were also part of media. Now, from the British period, after the printing machines were installed in India, mass media became an essential part of everyone's life. And it has made profound impact on society and culture. We know that culture is the wisdom of human ends and information of various aspects of human life and activities. Culture and media obviously are inseparable because media is a part of culture. Now, in this webinar, we will learn to what extent media influences our culture. From these deliberations of our learned speaker, Dr. Surit Vasu, we will get an analytical view on this topic, and I don't want to squander my time. Rather, I don't want to take much time. Better, I hope this webinar will enlighten us on this very important aspect on media and culture, media culture and its power, and I hope every success of the webinar. Thank you. Thank you so much, sir, for your such kind gesture. Now, before we start the sessions, guest speaker of today's program, Dr. Surita Vasu ma'am, working at present as assistant professor in the Department of Journalism and Mass Communication at Women's College. She is a gold medalist in MA from Rabindra Bharati University. Her doctoral thesis on online international journalism was analysis of online news on Arab uprising, which she completed in the year 2016 from AJK Mass Communication Research Center, Jamia Millia Islamia University. A gold medalist at her master's program on mass communication videography, Surita ma'am started her career in online magazines and creative writing. She taught at various colleges and universities like AJK Mass Communication Research Center, Jamia Millia Islamia University, Kamla Nehru College under University of Delhi, Central University of Tamil Nadu. He works
her works have been published in various national and internationally renowned journals like Asia Pacific Media Educator, Media Asia, Global Media Journal. Sridhar has been the coordinator and trainer of various international journalism workshop training journalists from Africa and Afghanistan. She has presented papers in numerous international conferences. Her research interest includes online media, virtual identity, politics of knowledge, political communication, and development communication. So now we're going, ma'am, over to you and continue this program. Thank you, ma'am. Thank you, Saddam. First of all, I'd like to extend my deepest thanks to Chief Patron of the Power Webinar Series, Dr. Bishwajit Bhadro, the teacher in charge, and IQAC Coordinator, Professor Pinaki Ranjan De, for such encouragement and continuous support for so many programs that you were arranging, and we are all being part of it. And also, I'd definitely like to thank Professor Shashwata Bandyopadhyay and Professor Saddam Hussain for their continuous encouragement and they kept in touch with me continuously, technical and theoretical, everything. So a lot of hard work they're putting forward. So I'd like to really thank them for giving me this opportunity. Because you see, in academics nowadays, there is so much other things, so much other clerical jobs. So this opportunity is very precious and endearing that we are given this opportunity to have an academic discourse and share our thoughts with other academicians and also the students. So I have been told to keep the topic very simple, keeping in mind the large number of students, audiences. So I will definitely do that. And because there are so many participants from outside this stage, so I'll speak in English, but definitely wherever needed, you let me know. I'll be happy to translate in Bengali. I'll speak it slow and keep it simple in English. So I don't think that will be much of a trouble. And also, this topic is very, as Professor Bandyopadhyay has already said, is difficult and complex. But keeping in mind, it is some topics, I have been asked to make it simple. Some topics, the simplicity of some complex topics lose the essence, nuances of the topics. So, but anyways, I'll try to keep it as simple as possible. And I'll continuously refer my examples for the students, keeping in mind the students' presentation, students' audiences. So I'll just now present my screen and open the presentation. This is the topic today, media, culture, and power. Now, media, culture, and power, all these three things requires different discussion session altogether. But we are addressing these things together. So let's begin with some thoughts on culture. And because I'm addressing the students, and as Professor Bandyopadhyay has already said, this topic is part of the syllabus. So what I will do, I will try not to repeat something that is already being said or already supposed to be discussed in the class. Rather, I'll try to give you something, a different perspective. But so this, whenever we are talking about culture, Tyler is the first one we refer to. And Tyler, of course, he has been the father of anthropology and the culture everyone has referred. And in defining culture, after Tyler, perhaps we go to Williams. And along with Williams, there are Marxist concepts of culture, even our Rabindranath Tagore's concept of culture. These are very essential concepts of culture that we talk whenever we talk about culture. But let's jump and come to the present era. So in 2012, Jahoda written an article stating that culture is something that we should not try to define. And it can be only depending on a particular context. That triggered a furious reaction from two Russian scholars. And what they said, this Mirenko and Sorokin, they said there have
ontological shift. So as I was saying, sorry for this interruption, as I was saying, Mirenko and Sorokin, they said that culture there has been an ontological shift in understanding the culture. Now for the student, what is ontology? It is a concept that is even nowadays debated and is still being explored. But if I have to give two words for what is ontology, then let's say it is about your identity. It is exploring who we are. It is exploring about your own existence. So there has been an ontological shift or reversing pole. How? Mirenko and Sorokin has said that culture can be two ways. At the beginning of their article, they said there will be an external culture and internal culture. This external culture are what Durkheim has called social facts. Say, for example, external culture means the social structure, the institutions, the civilization. These are the forms of external culture, as Sorokin and Mirenko is saying. Internal culture, on the other hand, is something which is, say, your identity, your belief system, your thought process. So that is internal culture. So together, what we understand now, that culture, then there is external culture and internal culture. Now, very interestingly, there has been a shift in the internal culture in recent years. What is that shift? Earlier, individual used to be subjects, but now they have turned into actor. There is a change from subjecthood to the actorhood, or being a creator of the culture. What does it mean, changing from subjecthood to actorhood? Say, for example, earlier, when we are talking about culture, earlier an individual was subject to his own or her own disposition. Wherever the person or individual is belonged, the social structure, the civil society, his or her family, everything shaped the person, who the person is. But nowadays, in recent time, an individual is acting, they are choosing very actively their own identity, what they want to be. This is due to the reason of the rise of, say, a sense of empowerment. I'll come back to the concept of empowerment later. So there is, because we are choosing ourselves what we want to be, our own identity. So there is a shift from subjecthood to actorhood. So individuals, as human beings, we are now much more choosing our own culture. That has resulted into problematizing the concept of culture, and the reversing of poles, because if as human being, we, based on our own perception, we are deciding what we want to be, and we are seeing the reality and world outside as we want to see, then the external reality is also becomes our own interpretation. Then what is external becomes a lot of time internal, and our internal understanding becomes the external, because we see the world outside based on our own inner perception. So that is what Mirenko and Sorokin is saying, reversing of poles. And that has what created the concept of culture, problematized the concept of culture. Now, so much so for the culture, if we come now to the concept of power, Chanakya, as whenever we talk about the power, concept of power, we most of the time focus on the concept of Foucault. For being Foucault, he being what he is. Let's just refer to few other concepts of power, and then I'll come to Foucault. Very quickly though, and whoever is interested to explore further, you can refer to all these scholars separately and explore what they have said. But for this webinar, as much as we remember these scholars, that is
good enough. I'm speaking to the students particularly. So Chanakya, there are three types of power he's spoken of, and he said power can be exercised through peace, through gift, through dissension, and through force. What is important here is that whenever he's talking about force, he's talking about, say, war and military, but simultaneously, even at that time, he has spoken of power in terms of peace. So even in peacemaking, there is an exercise of power, as Chanakya has said. Then Machiavelli is the prince. He was highly criticized and highly defamed right after he published the book, but in recent time he has been rediscovered again. So Machiavelli's concept of power is decentralized and strategic. So what he says, Machiavelli, is that between king and subject, there comes the military, and Machiavelli also emphasized on the use of force. So this power then between the king and the military or army is decentralized, and they play very strategic in the implementation and exercise of power. Hobbes later on, however, said that power is centralized and sovereign. That means in a society, there is a centralized power point. There is one individual or one source from where power is exercised, and it is sovereign. Hobbes' concept was later extended by Weber when he applied and extended the concept to an organization structure. But even then, he is saying that in an organization, there is an individual, an authority who dominate, and how he dominates, he will over the opposition. So whatever the opposition is saying, he can will over the opposition to change it and make the opposite point of view turn into a point of view that suits his own. And his concept was based on bureaucratic model. I'm not going much detail on many concepts. If anyone interested can look up and you anyways get back to me for any further discussion. So after Weber, Dahl provided this concept, extended this concept of power. But whereas Weber has spoken about the power in organization, Dahl's explored the concept of power in a community. But even then, say interestingly, even then he's saying in a community, there exists an individual who is the power center. So this individual power center, what he does, he has this ability to make somebody do something that otherwise she or he would not have done. So what is it? How this occurs? Sometimes, most of the times, this definition of power is used in many cases. So I'm speaking to the students particularly now. So what is an example then? Say in your class, if you have an exam, say day after tomorrow, but there are 2-3 students who has a problem, some other engagement day after tomorrow, and wants to have the exam, say tomorrow. Okay, so what they will do, these 2-3 students will try to convince that the exam takes place tomorrow only. And at the end of the day, after much of convincing, you realize the exam, it's scheduled that exam is tomorrow. That is how power is, someone is making you to do something that you would not have done otherwise. Okay, now Buttress and Baraz extended this concept of Dahl. They spoke of 2 phases of power, and later on Lux contributed and developed further, and there come 3 dimensions of power: overt, covert, and latent. Now, what is overt power? The first dimension, one-dimensional approach, as you can see, A can make B do something which B would not have done it.
done had it not been for A. And it is done through open conflict. So coming back to the example I used, so you have an exam tomorrow, you have an exam day after tomorrow, which for 2-3 students, it is preponed tomorrow. And how it is done? They stand in the class, they negotiate, they quarrel, they argue and do a lot of other things to convince that please shift the exam from day after tomorrow to tomorrow. And this preponing the exam occurs through open conflict. And then again, you do, as I just said, something which you would not have done otherwise, but because A said it to do you, so you do it. And it's an overt power. So you can see that they're exercising their power over you. It is apparent. You clearly see it. The next one is the covert power, or it is this two-dimensional power. And how it occurs? It occurs through non-decision-making process. What is it? The non-decision-making process is a process of decision-making where participants or subjects, few participants or few subjects are excluded from the process of decision-making. Say, if I come back again to the example I have used for you, so in that case, what will happen? So perhaps few students were absent when all that happened, okay? Few students were not spoken to, few students were not asked. Suddenly at the evening, they came to know that tomorrow is the exam got preponed. So you have taken the decision as a class to prepone the exam without actually consulting all of the students. You have excluded few participants. So this is what happens. So decision is being made actually consulting with the people who need to be included in the consultation process. The same thing happens when I, as a government, try to decide the resources of a land, how it is going to be used, where you reside. You reside in a land, and I am a government is going to decide the resources of the land, how it is going to be used without actually consulting you, without considering what you want. So that's how, this is the covert exercise of power. The decision is made, you live in the land, and you was said that tomorrow you have to shift the home to some other area. This is a covert power. You have no power in that case. You become the powerless, and covert power is exercised. The third one is the three-dimensional approach, the third approach of power. And what it says, as you can see, B does something, B does things that he would not have done had it not been for A, because A influences, determines, and shapes B's will. And this influence occurs on consciousness and perception. And actually, this is where we are going to focus on in today's discussion, because this is where the culture comes to play. So how it happens then, this power occurs in your psyche, because A is not directly saying or not excluding you from the decision-making process, but the way he is influencing you, you believe, your will is changed, your concept, your understanding is changed, and your belief system, perception is changed, and you start to do something that you would not have otherwise not done. So this makes us land on the world of Foucault. Now, Foucault's concept of power, it should not be, I'm not going to elaborate on Foucault's concept of power as much as he deserved the elaboration, but I'll stick to the point as much as needed for this webinar. But Foucault, whenever you have time and convenience, spend some time with him, explore him, enjoy him, and try to understand him and read his pieces. It is even available in Bengali translation, so look for it. So Foucault's major shift, one interesting aspect before I come to the concept of power and knowledge, is that this interesting concept is
the physical power, there has been a shift in society from exercising of physical power, physical force, to disciplinary force. So we now live in a disciplinary society. Okay, what does that mean? That means we live in a society that teaches us to be disciplined as the power holders, as the powerful people want us to be. So he compares, he analyzes the concept of prison, mental asylum, and school education system in this concept. So when he talks about the disciplinary society, he says that the power structure, the power is omnipresent, and it is manifested in everything in society. Okay, so power is omnipresent and manifested means someone is exercising power over you. You are then being the subject of the exercise of power. But simultaneously, this person who is exercising the power, he transfer into a subject of power. Someone else, some higher authority is exercising power on him. So not a single individual in a society is beyond being subjected to the power exercise. So for example, in a prison, if the jailer or police is exercising power over the prisoners, then this same police is the subject of power exercise by some higher authority. Okay, and how it happens in a disciplinary, how it occurs in a disciplinary society. So say for the school system, because you all will be able to relate to, and it will be an interesting concept to explore. So in school system, the way the power structure, the way the discipline is exercised is, say, by attendance, by making you to come to a particular place in a particular time. You have to behave in a particular way, and you have to learn certain concepts, certain curriculum that has been decided by someone, and you have to prepare it in a certain way to pass the exam. Now, who all is deciding all these aspects? At the end of the day, an education system is to impart knowledge. Then by making a course curriculum, you are actually deciding, someone is deciding what you are going to learn, what is going to be your knowledge. And this process of making course curriculum then restrict the knowledge in a certain structure, which helps the power structure of the society to retain, to maintain. I'll give you another example, which will be easier to understand. Say for the library, okay? The library system, college library, university library. There are books in the library available, and not everyone can have access to those books, right? And even if you, being a college or university student, you are also, you do also have limited access. Now, few of the books cost in Indian currency, say 10,000, 20,000. Even for some students, a book costing 800 rupees is too much for many students. Then this access of knowledge, the books are nothing but knowledge that should be available to everyone who seeking knowledge, wants to know. But by restricting the access to knowledge, there is a power relation you are establishing. There is a power relation the society is establishing. So you are not able to access the knowledge, and there is certain people who has the access to knowledge, and there are certain people who do not have. Those who have access to knowledge, they have, by having that access, they have a higher power, because at the end of the day, they will know more. In a systematic way, then these people who do not have access to knowledge, in a systematic manner, they are not going to have access to knowledge unless this structure of imparting education or imparting knowledge is changed. Now, coming from this concept of knowledge and power, as we are saying,
earlier, knowledge is not only, I'll just say that knowledge is not only that course curriculum or librarian books, knowledge is more. I'm coming to that part. So as we are discussing the knowledge system, as you can see, this is the latent power. We have spoken of latent power. We have seen that how it operates. It changes your will. So by giving you as much, how much access you have of the knowledge, it also shapes your understanding, your perception, your belief system, and it shapes your decision-making process. So at the end of the day, depending on how much you come to know, you are going to decide who is going to be the government, because your voting behavior is also related with, as John Dewey has said, successful, any democracy being successful requires everyone in that democracy being educated to fight off the propaganda. So then here, what we are saying, what we are seeing, that this latent power occurs in controlling your decision, your belief system, and your behavior. Now, this is also what is called, to some extent, soft power, as Nai has said. Soft power rather is explained or popularly known as, say, the cultural power. As for a few examples of soft power, say Nai is saying, not Nai is saying, for examples of soft power is, say, Bollywood movies. Okay, so Bollywood movies has a huge popularity outside India. Interestingly, it is not measurable exactly because of the piracy and because of the illegal downloads. So how many people are actually watching Bollywood movies? It is not exactly measurable. So this Bollywood movies has a huge power of influencing people's perception. Okay, so does, say, Korean wave or Japanese anime. They have been very popular in recent times all over the world, all cultural products. So this cultural product, soft power, is when we are fighting with news, we are fighting with cultural products like movies, cinema, theater, and not with arms and ammunitions. So this power, that is, now we are getting the power from these cultural products, someone who is exercising power through cultural product, but not through coercive force or not through military and arms and ammunition. And that triggers, of course, a reference to the concept of ideological state apparatus, as Althusser has said. Althusser's concept of ideological state apparatus is that, again, all these concepts, requires it's a very long discussions and all that. I'm trying to simplify it, and I'm trying to make it in a capsule as much as possible. But do explore, please do explore them further. So Althusser's concept of ideological state apparatus is that the will, how your perception is being changed by someone, how your belief system is being changed by someone. It is through this ideological state apparatus. What are these ideological state apparatus? It is, of course, the media system. It is the civil society. It is education system. It is everything, including your family setup, your neighborhood. Everything is part of that ideological state apparatus. This ideological state apparatus changes or influences the way you learn to perceive the world. For example, I'll just say a word in Bengal, a line in Bengali. In the sense, chotobela theke, we have been taught to fear police. We have been taught to fear the repressive state apparatus, which is the law enforcement force. And this is how the concept of fear, whom to fear and how much to fear, has been set in our minds. But it is not only about fear. It is also about perception. Perception in the sense, say, for example, many people, say India, if you
if we talk about India as a nation, so then India, what is India? The concept of India is also developed from the childhood by referring to the master symbols. What Lipman has said, the master symbol in the sense the national anthem, the national flag, and we have been taught in a certain way to respond to our national flag and national anthem in a way that people from other countries would not. So this is how our immediate environment, ideological state apparatus function in making us to see a particular objective reality in a certain way. And that triggers further the concept of Gramsci's hegemonic concept of power. What is hegemonic concept of power? Again, is that say we are being oppressed. We are being, through this ideological state apparatus, we are being oppressed. There is an exercise of power on us, and we are made to think certain in a particular way, in a certain way only. But hegemony, Gramsci's concept of hegemony says that in our position of powerlessness, we being oppressed, we being suppressed, we are subordinated. It is not someone who is standing beside us with a rod in our hand and telling us, you use the fairness cream, you go and purchase the fairness cream. No, no one is standing beside us. We ourselves are going to the market and purchasing that fairness cream that we are applying every day. And we have our own reason to do that. And that is where the hegemonic concept of power occurs. Because you have, as an oppressed people, we have our own reason to oppress. We rationalize the power structure and we rationalize the way our powerlessness is. So I spoke of the fairness cream generally because I address every day to a class full of women. So I'm like habituated of taking references as such. So there can be many other examples. So no one is asking you to be fair, right? But it is your own decision. And who asked you to be fair, really? So this is how the hegemonic concept of power occurs. Now let's do a quick exercise on interaction. Say this is a sentence, okay? You can respond. I'm going to ask a question. You can respond in the chat box with the answer, right? Particularly the students, faculty members, please, I'm not addressing you, sorry for that. And so the sentence is this: there was a robbery at my next door yesterday, and today morning police came there to inspect. Okay, clear, simple sentence. So I'm going to ask the question now. You please do respond in the chat box by writing. You have imagined the whole scenario. There is a robbery and police came today morning. Now I'm asking you, what did you imagine? What were the genders of these robbers and the police? What were the gender of these robbers? এই ডাকাতের আর পুলিশের genderটা কি? What gender have you imagined? When you have imagined male, right? Yeah, lot of response on male. Yes, that is the response I generally get in the class. And you know what I miss? I miss this facial expression, this moment of truth that comes in the face of the students whenever I interact in such way and students reply. Anyways, so I have not said that robber and police are male. Who asked you? Who told you? There is not a single reference in this sentence that these robbers and this police were male. Why are you thinking so? These are gender neutral terms. Who asked you to think that these robbers and police are male? This is happening because you are subject to the power exercise, this ideological state apparatus. You have been subject to this hegemonic power exercise, and this is what in feminist power
analysis is known as the unmarked categories. Unmarked categories are like, I'm not saying any gender, but you yourself is imagining the gender. So you see how you have been conditioned to think in a certain way. I am not in my sentence, in the language that I'm using. I'm not giving you that reference, but you yourself, you are in a position that you're bound to think in that way. And that is what Foucault says, that whenever you are imparting knowledge, whenever you are learning something new, you're also being subject to the power. Because power, as I said, power is omnipresent. Power is manifested everywhere. Power is manifested in our language system also. So the language we use, the language with which we are learning new things, that is established, that has been established based in for imparting that power, for developing your psyche in thinking in a certain way. But I will hold in a second here, but is it really so? That triggers to the concept or discussion of construction of myth. Construction of myth, whenever we are talking about construction of myth, language, the word, as I said, the police and robber, these are simple words, right? They should not be male. But why are you thinking it to be male? So, semi-construction of myth does that to us. I'm explaining further again for the students particularly. Say semiotics, perhaps you will be going to learn much more about semiotics. But say for now, this word robber is a word, simple word, right? And actually, what does the word robber do? Semiotics says robber is a word where it is a signifier, and what it signifies is this simple, those people who are robbering. That's it. There is no gender, no caste, no religion, nothing. They are saying nothing. Just the word. So dog, D-O-G, dog is a word, and that animal is what it denotes. That's it, right? So this is a sign, then a word. It has a signifier and it has a signified. Two concepts come together to create the word. Now, what happens in construction of myth? As you can say, the connotation become naturalized. So for our example, for the example that we have taken, that robber is coming to rob, whatever, the connotation was the gender male. No one has said that. But the connotation means the hidden meaning, the covert meaning of a word that is being associated with that word. The denotative meaning is the exact word, the direct word. Robber means robber, dog means dogs, and tree means a tree. This is as simple as it is, the objective reality, that's it. But whenever we associate a word with certain other meanings, certain other nuances, and in a long-term process, by continuous repetition, those hidden meanings, those overt meanings becomes naturalized. That is when the myth is created. That is when robbers become always male. There are a few other examples of myth that will help you to understand that how actually in the language system, how the power play in the language system, how power structure. These are few examples that you can see. The signifier, say black people, which denotes a people with a skin color of black, because they have more melanin, that results into their higher power of fighting skin cancer. They might be even better evolved. So this is just a race, black people, a race, nothing more than that. But throughout the cultural products, I'm using the word cultural product, sorry for that, but the cultural product in the sense of, say, the cultural industry, whenever we are
commodifying the culture, then culture becomes a product. So the cultural products, say cinema, through many other, mainly say cinema, we just take the example of cinema, and all over all other media, use of media. There are multiple cinemas from Hollywood portrayed the black people as criminal many a times. So repeated long-term exposure of seeing the black people being criminal develops the myth that all black peoples are criminals. And that has resulted, as we can see, very interestingly, that Black Lives Matter movement, there has been repeated offenses against the black people by police force. The last being I don't know whether you have seen the video of that police killing George Simmel in an open street in daylight. A policeman is killing that person, and other people, the other people are filming, and they're trying to protest. They're trying to convince the police that, see, he's going to die, stop doing that, but they're not listening. And this has been in recent history, this has been a very barbaric example of power exercise, which we still have, which we still can see in such an advanced stage of our civilization. But I won't say that this is a very rare example. There are areas, there are places in this world where these things happen, and which are not perhaps talked about so often that it should be. But it is an example, and that triggered the whole concept of whole movement of Black Lives Matter. So is the concept of, say, Islam and religion. Islam, whenever we speak of Islam, it is a religion, right? It is just a religion. But as again in Hollywood movies and in so many other movies and beyond the movies, there is repeated news publications of also that says that the terrorist activities, wherever the Islam, the Muslims people are conducting these terrorist activities. But we hardly talk about the terrorism or use of force from other force by other religious groups. But this repeated and long-term exposure of resulted into developing that myth that Muslims are terrorists. So this is how you see that, and by constructing this myth, what is happening is that certain group of people is exercising power over a certain race, over a certain religion, over a certain gender. So the power structure of the society is thus being set on through our language, the language system that we speak with, that we write with, that we imbibe knowledge, that we impart knowledge with. And if we are not aware of this, this construction of power hierarchy through language, all the students, you are going to be a communicator in near future, you are going to be a journalist, you are going to maybe join some other professions, but you are going to be an responsible citizen and individual in this humanity, in this world. If you're not aware of these concepts, no, clearly, you are not going to be a good journalist. You are not going to be a good human being. And the good word is too much, so just responsible perhaps. So many a times I have been asked in the class, why theories? It has no proper practical application. This is where it requires, because it makes you to see the world in a way that it should be seen, not the way that others want you to see. So you can speak the stories of those whose stories need to be told, not the stories that others are telling you to be told. So the language system, the power structure, thus compels us to think in a certain way. And when we are talking about this construction of myth and the language structure, we are not only
not only restricting ourselves through the written or oral language. I'm coming to this visual language. I'm coming to this visual language. So this is a photograph. I'm going to show you a few photographs, and my point being that knowledge or text or language is not restricted only to this written language, but is also includes the visual language. This is also a language, okay? And not only a photograph, a video also is a language. And through video, more through video rather photos, and this through photos, the power structure is also exercised, not only through written languages. So how it happens, see, this is a photo. I'm going to show you 3 photos, right? So this is a photo published in New York Times. All this photo is published in New York Times in a single story, a photo story on the Afghan-Iraq war by USA, okay? And this photo, as you can see, just let us read this photo for a moment, trying to understand how the power structure is established in this photo. So there this man stands, Afghani boy, a man, in all his uncomfortable body language, and we can see his shadow falling on the wall behind, and we can see the shadow of a tank with a gun pointed at the shadow of the man moving towards him. And this, the presence of US military in this photo establishes the presence of US military in Afghanistan. And with this photo, it is established that in this situation, who has the power? Who is the power holder? Who has more power? There have been multiple studies. I don't need to explain it further, you understand. There have been multiple, just a second, sorry. There have been multiple studies, okay, which shows that the photos released and largely published by media of Iraq-Afghanistan war, there have been, whenever we are portraying the valor, the glamour of military, of the war, that is of US soldiers. But whenever we are depicting the destruction, we are depicting the fallen heroes, we are depicting the sadness, it is of the other side. So see, I'll show you 2 more photos, as I said. So this photo, again, in this photo we see an Afghan soldier is being carried by other Afghani soldiers. So as you can see, this soldier is in a condition, such an helpless condition, almost in a powerless condition, we can say. He's not able to walk, others are carrying him, and his face is gory, all gory. We can't imagine any further what he's going through. Now see the other photo. This photo again is of that concept, of that another soldier, a soldier who has been hurt in the war, but in this place, this soldier is an US soldier. He is badly hurt, he's bleeding, we can see, but see how the photo is portrayed. If you can feel the sense that comparing to this photo, if we see and compare it to this photo, the depiction in these 2 photos. So this photo, as you can see, the way this photo has been captured, a low angle shot, the way the wind and the dust is flying off as the wind is touching the feet of the soldiers, and these soldiers, though badly hurt, is not being carried out completely by some other soldiers. He's walking and he has something, a stick in his mouth, and the whole posture of his
you see the glamour of pain in this photo. You find the reason in this photo that the dream of sacrifice for your country, this photo establishes that power that will compel you to sacrifice for your country, because the way this US soldier has been glamorized, has been portrayed in this particular way. So as you can see, if we compare these two photos, this is simple visual language, nothing. But when we are actually, say, watching these photos in a row, we are not actually paying so much attention, trying to understand that how the power structure is being depicted. Power structure is being depicted through photos, and it appeals to your, it is processed through your subconscious. It is processed in a certain way. You might refer to later on, for those who are interested in advanced studies, you might want to refer to Freud's concept of conscious, subconscious, and unconscious. Further, the concept of behaviorism. You have already know the concept of behaviorism. You have all learned of Pavlov's dogs. If you remember the Pavlov dogs, whenever you ring the bell, the dog comes to eat, you give them food, and then one day you ring the bell but you don't give the food, but the dog, there is a secretion in his tongue. And that is how actually we are also being conditioned. We are also being conditioned to react in a certain way unconsciously to certain messages in a particular way. And this is how the media, through its cultural expressions, through news, through movies, through photos, through videos, television journalism, through soap operas, is creating this power structure. Now, when we are talking about power, I'm coming to the end of this discussion. So I'm going to end with two very crucial concepts. So whenever we are talking about the power, power also includes the resistance towards power. Power is not complete if we don't talk about the resistance against power. So Mann's concept, there are different theories of Mann's also. So where I will focus on is that Mann's concept of ignorance and isolation and division. What he says that why people are powerless. The simple answer that Mann is giving is because they are ignorant, they are isolated, and they are divided. As long as you are ignorant of your condition of being powerless, you will be subject to exercise of power. The first resistance against power is your consciousness, is your acceptance that you are powerless. And then onwards starts your journey, how you unlearn the things that have been taught to you in a certain way. And that triggers, as I said, I will come back to this concept of actorhood later on. Miroslav Sorokin's concept of actorhood, because people, as they have said, that people are nowadays much more conscious of their own identity. They are deciding what they want to be. This has occurred mainly due to the rise of social media, due to the rise of internet, which has democratized, as it says, the whole concept of society, power, knowledge, and culture, and individual identity also. A lot of things has been democratized after that. So that has resulted into what? That has resulted into so many movements we can now see all around the globe in recent few decades. The number of recurrence of movement or resistance against power has increased to a large extent. Starting from, say, majorly, say, the Arab uprising, which have toppled the government,
though the Arab uprising has other stories beneath it, which we'll not address in this discussion. But there are a number of such movements. What Mironkun Sorokin uses as an example, because of this change of being subjected to actorhood of individual, white middle class men and women of New York, they come on the street to protest against the deforestation of Amazon. And this happens due to we are going to choose what we are. We are not only being controlled by our immediate environment and our immediate concern. So if we consider that, then there is a higher essence of empowerment. We are being much more empowered recently, and this empowerment is also a part of power. So power is not always coercive. That means power is not always negative. Okay, power is positive also. It helps, even Foucault considers that it helps in establishment of the organization, functioning of organization, institutions, states, nations. So the empowerment is that concept when you realize at first that you are powerless, and then you move forward to regain your position of power or whatever in that way. But what is the concern with which I'm going to end this discussion is that what Foucault says, that the most effective power exercise includes certain resistance to power. That means that power exercise of power is ensured by certain resistance of power also. This concept is elaborated by Clegg in two ways: effective resistance and episodic resistance. The effective resistance is that, I've said that Arab uprising toppled the government, major changes have happened. Foucault himself has referred to 1964's students' movement in France. So effective resistance are resistance against power by the powerlessness to change the power structure, social structure, power structure and power hierarchy of the society. Now the episodic resistance are the resistance that occur frequently and that are allowed by the power holders or power supreme authorities to ensure that there is no bigger resistance occur. So episodic resistances are allowed to divert or put off the effective resistance. The concern is that I have spoken of social media. I have spoken of how it has changed the individual's position from subjecthood to actorhood. The concern now is that this social media is actually also providing a platform, a comfortable platform for many to voice the resistance against the power. So you sit in this comfort of your home, you debate, you argue, you get angry, you write 1,000 posts in Facebook, you like, share, you publish in social media, and at the end of the day, you believe that your resistance to power has been done. This is a platform that has been given to you as an expression where you can express your anger, express your dissent. So this comfortable platform is also that episodic resistance, is a platform for episodic resistance, which is actually diverting or putting off the effective resistance. I have done few studies of student movement of India, and where the interesting aspect that I have found by speaking with these organizers of student movement, that there is a less and less number of footfalls or people at the ground level walking, and more people are walking at the social media level. They're like messaging and all that. Support is there, but that is it. By liking and clicking, support is there. So this concept of resistance to power is also used
to exercise power. And we need to be very careful with this aspect, that whenever you're talking about power and power exercise and media and culture, how much resistance of power is being given. So I guess my time is up, and that is it. Thank you. Thank you so much, ma'am, for this really enriching and informative deliberation. And it was a wonderful presentation. So I'm truly humbled by your numerous insightful, useful deliberation to this Power Webinar series. And really, I'm sure that your deliberation will help the learners as well as all our participants. আর ম্যাম সত্যি যে আমরা মিডিয়া অ্যান্ড কালচার অ্যান্ড পাওয়ার একদিনে বোঝার ক্ষমতা মানে বোঝার সম্ভাবনা নয়, বাট এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আর এত সুন্দরভাবে একটা গুছিয়ে প্রেজেন্টেশন করানো, সত্যি আমরা আপ্লুত যে এত সুন্দরভাবে একটা আমরা ইনফরমেটিভ আজকে ডিসকাশন বা লেকচার শুনলাম। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর রিয়েলি ইট উইল বি আ গ্রেট হেল্প টু আওয়ার পার্টিসিপেন্ট। সো নাও উই উইল মুভ টু আওয়ার কোয়েশ্চেন আনসার সেশনস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ you can put in the chat box. আমরা হচ্ছে ডিরেক্টলিও ডিসকাস করতে পারি, তাই না ম্যাম? সো আমরা এটা Whatever. if you Everything's fine. can unmute yourself and ask directly to ma'am, so any of them. So I think acha Shomik da Good evening. I have already Sorry, posted hello. my question. Incidentally, I lost connection due to connectivity, so I can't see my previous message. But I have already posted my question in the chat box, madam. Can you just repeat the question? Because I have to then go through everything to find your question. Actually, madam, I was asking that what is your take on this user, consumer, and prosumer interface? Okay, as far as new media audience is concerned, where actually the the audience, they feel that they are powerful, but in actuality they are powerless. Precisely, I got the answer as you have talked about this episodic resistance and Effective resistance. effective Yeah. resistance. Yeah, but if you kindly elaborate on this, this user, consumer, and prosumer interface, Right. specifically to social media audience. Sure. So user, prosumers, and users. So see, by turning an user to a producer without a gatekeeper in between, it is giving a great access to every individual to voice their opinion. So it is developing a platform, the public sphere. I keep on saying this in my class, that internet is perhaps, social media is perhaps the nearest form of the concept of utopian concept of public sphere that Habermas has conceptualized. So it has a democratic participant in the sense that no one is restricting them to participate in it. Though always and always we need to consider the issue of digital divide. Then there is no gatekeeper, and all this is there. So as I'm turning myself as an user, I'm also producer. Every individual who can access and who can participate in this platform has the right to voice, to speak whatever they want to speak. That naturally creates a lot of trash also. A lot of like issue of fake news is another altogether different problem. But simultaneously, we have to understand this has actually given the rise of alternative media and given a platform to alternative perception, which was not there earlier. I'll just refer to one concept that same C.G. Netswara of Shubhranshu Chaudhary. He operates in a language, in an area, media dark zone area, and he identified the people who speak in Gond language, they have no media. So he has come up with a platform where, online platform, where people can speak directly, that same, the user of the media. If you are ready to consider the tribal the user of a media, then these people are calling
and their whatever their problem they are recording, and that audio clip is being uploaded along with the English translation of it in a particular site. And that is how an user who had no voice earlier is now able to voice whatever their concern. That has actually resulted into solving lot of problems of these people. There is say rasta kharab, jol asche na, jor hoyeche, whatever. They even call and sing also. That's another matter. So this has actually, we cannot deny that social media, say internet, has given power to certain section of the society. It has, you cannot deny. But simultaneously, because of the digital divide, and which is also a way of exercising the power, there is something called World Garden Policy. So certain section area is given a faster connection, bigger, larger bandwidth than the other area. Say rural and urban, there is a difference of the connection speed. And why is it so? Even in a city, the free Wi-Fi zone is sometimes that zone which, like say Park Street or in Delhi Khan Market, free Wi-Fi zone. People who go to those areas, they can actually afford internet. You rather provide access to some other area. So which users you are turning into producers, that also is a very interesting aspect of how much access of voicing in your opinion is being provided. It has given certain advantage to producers turning into the consumers, turning into producers, definitely. But it is, we need to understand this is all not black and white. These are gray concepts. So there is a power being provided, but there is also exercise of power. Power is the relation, power hierarchy is being retained through it. If it is fine, Shomik, I hope that addresses the question. Yeah, absolutely, Yes. madam. Furthermore, we will discuss. Sure, no problem. Next question, actually many questions has come in chat box, ma'am. So Okay. how to, next questions, ma'am. Mr. Arindam actually asked questions. What activities count as social innovation in energy transitions, and how do they work? What roles do public institutions play in such initiatives? Can you repeat that question again, please? What activities count as social innovations? পাওয়ার, আমি প্রথমে যেটা ডিসকাস করেছি যে কালচার কাকে বলে, আর কালচার কাকে বলে বলতে গিয়ে আমি বলেছি যে কালচারের অনেক ডেফিনেশন ক্লাসে বোঝানো হয়। কালচারের খুব রিসেন্ট যে ডেফিনেশন রাদার রিসেন্ট একটা চেঞ্জ হয়েছে, যে কালচারের কনসেপ্টটা খুব প্রবলেমেটাইজ করা হয়েছে। কি সেন্সে? যে প্রবলেমেটাইজ হয়ে গেছে যে একজন ইন্ডিভিজুয়াল, সে এখন আগে যেমন ছিল তার নিজস্ব চয়েস খুব কম ছিল। আমি কয়েকটা বেঙ্গলি ইংলিশ শব্দ ইউজ করছি, আই হোপ দ্যাটস ফাইন। এবার তার নিজস্ব অনেক চয়েস ছিল, মানে কোনো চয়েস ছিল না, অলমোস্ট তাকে যেভাবে তাকে কন্ডিশন করতো সোসাইটি, সে সেইভাবেই কন্ডিশন হতো। কিন্তু এখন যেটা হয়েছে, সে এই সেই সাধারণ জনগণ, এখন একজন ইন্ডিভিজুয়াল, সে কিন্তু এখন নিজে অনেকটা চুজ করতে পারছে যে সে কিভাবে সে কি আইডেন্টিটি সে নিতে চায়। কারণ এটা এম্পাওয়ারমেন্টের, মানে কি রকম ভাবে সে নিজের আইডেন্টিটিটাকে নিয়ে, এটা অনেকটা এম্পাওয়ারমেন্ট হয়েছে। তার জন্য এই কনসেপ্টটা আরো এসছে যে এম্পাওয়ারমেন্টের ফলে একজন সাধারণ লোক, একজন ইন্ডিভিজুয়াল, সে কিন্তু চুজ করতে পারছে যে কিভাবে সে পৃথিবীটাকে দেখবে এবং কিভাবে সে নিজের আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করবে। তো এইটা একটা ইন্টারেস্টিং ডাইমেনশন। আচ্ছা, এবার পাওয়ারের কনসেপ্টে আমরা যেটা বলেছি, পাওয়ারের চাণক্যর কনসেপ্টটা বলেছি। চাণক্য সেই সময়ই বলেছেন যে পাওয়ার শুধুমাত্র ফোর্স দিয়ে হয় না, পিস যখন শান্তি পর্যায়ে বা পিস চলে, পিস সেই সময়ও পাওয়ার এক্সারসাইজ হয়। এবং তারপরে আমি ধীরে ধীরে দেখিয়েছি কিভাবে হবস, ওয়েবার, তারপরে ডাল, এদের কনসেপ্ট কিভাবে পাওয়ারটা প্রথমে তোমার একটা কমিউনিটিতে, তারপর অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কিভাবে পাওয়ার রিলেশনটা এস্টাবলিশ হয়।
পাওয়ার রিলেশনটা, পাওয়ার হায়ারার্কিটা কিভাবে ফাংশন করে। তো সেখানে একটা ইন্টারেস্টিং যেটা ইম্পর্টেন্ট এই কনসেপ্ট গুলো, যেটা একটা নোট যেটা আনতে হয়, পাওয়ার যেটা ডাল বলেছেন, পাওয়ারের ডেফিনেশন যেটা কোটেশনের মধ্যে লেখা ছিল, সেটা হচ্ছে পাওয়ার তোমার পাওয়ার কিন্তু মানে হচ্ছে কি, যখন একজন লোক অন্যজন লোককে বাধ্য করে সেই কাজটা করতে যে অন্যজন লোক আদারওয়াইজ কিন্তু সেই কাজটা করবে না, সেই রকম সিচুয়েশনে যখন সে কাজটা করে তখন সেটা কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ হয়। আচ্ছা, এই কনসেপ্ট গুলো বলতে গিয়ে আমি আবার এসছিলাম ডালের কনসেপ্টের পর আমি এসছিলাম যে কনসেপ্টে, সেটা হচ্ছে তোমার এই যে পাওয়ার রিলেশনস গুলো যেভাবে ইভলভ করেছে, ঠিক সেইভাবে আমরা দেখতে পাই যে ফুকোর কনসেপ্ট অফ পাওয়ার, মানে এই যে 3 ধরনের পাওয়ারের কথা আমরা বলেছি, আমি বলেছি ওভার্ট পাওয়ার, কভার্ট পাওয়ার আর লেটেন্ট পাওয়ার। ওভার্ট পাওয়ার হচ্ছে যে মানে যেটা ক্লাসের এক্সাম্পল আমি দিয়েছিলাম, মানে মানে ওপেনলি ডিসকাস করে, আর্গুমেন্ট করে, ঝগড়াঝাটি করে একজন আরেক নিজের মতটা অন্যজনের উপর চাপাচ্ছে, সেটা হচ্ছে ওভার্ট পাওয়ার। কভার্ট পাওয়ার হচ্ছে যখন এই ওপেন এরকম ডিসকাশন হয় না, রাদার কি হয় তোমার রাদার তোমার এখানে ওপেন ডিসকাশন না করে যেটা হয়, মানে এমন ভাবে ডিসিশন নেওয়া হলো যে সেটা এভরিওয়ান ডিসাইডেড দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি কিছু লোককে সেখানে ডিসকাশনে পার্টি করা হলো না, কিছু লোকের কাছে মত জানতে চাওয়াই হলো না, কিছু কিছু ইস্যু সেগুলো সেই ডিসকাশনে হলোই না। তো তার ফলে যেটা হলো যে ডিসিশন নেওয়া হয়ে গেল, আর এটা কিন্তু কভার্ট ওয়েতে পাওয়ার এক্সারসাইজ করা হলো, পাওয়ারের ক্ষমতার একটা ব্যবহার করা হলো। আচ্ছা, এবার পরেরটা যেটা লেটেন্ট পাওয়ার ছিল, সেটা খুবই ইন্টারেস্টিং, সেটাই নিয়ে আমি অনেকটা ডিসকাশন করেছিলাম। লেটেন্ট পাওয়ার হচ্ছে যখন একজন লোক অন্য লোককে বাধ্য করে, বাধ্য করে না, এমন ভাবে ইনফ্লুয়েন্স করে যে সেই লোকটা অন্যজন যে চায় সেটাই করে। মানে এবার এই যে ইনফ্লুয়েন্স করাটা, এটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে ধরো এ বি কে এমন ভাবে ইনফ্লুয়েন্স করলো, বি কিন্তু এ যা চায় সেটাই করে দিল, কিন্তু তাতে বি তার উপর চেঁচামেচি করেনি, কিছু না, বি এক্স্যাক্টলি সেটাই করলো। এটা এমন ভাবে এটা পারসেপশনটাকে এমন ভাবে পাল্টে দিল। আর এই কনসেপ্টটা বলতে গিয়ে আমি এলাম ফুকোর নলেজ অ্যান্ড পাওয়ার কনসেপ্টে, কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম, কিভাবে নলেজ সিস্টেম, নলেজ স্ট্রাকচার, সেখানে কিভাবে পাওয়ার রিলেশন আছে, পাওয়ার হায়ারার্কি আছে। মানে ধরো একটা লাইব্রেরিতে কে অ্যাক্সেস পাচ্ছে কি পাচ্ছে না তার উপর ডিপেন্ড করবে তুমি কতটা জানতে পারছো না, যেটা কিন্তু হওয়া উচিত নয়। নলেজ শুড বি অ্যাভেলেবল টু অল, সেখানে কিন্তু তোমার কোনো পাওয়ার হায়ারার্কি থাকার উচিত নয়, কিন্তু এমন ভাবে সোশ্যাল স্ট্রাকচারটা হয়েছে, এমন ভাবে পাওয়ার হায়ারার্কিটাকে তৈরি করা হয়েছে যে নলেজেও ওই পাওয়ার হায়ারার্কিটা আসছে। আচ্ছা, এইখানে বলতে গিয়ে এবার লেটেন্ট পাওয়ারটা যেটা বলছিলাম, সেখানে বলতে গিয়ে সফট পাওয়ারের কথা বলেছি, নাই এই কনসেপ্টটা দিয়েছেন। সফট পাওয়ার হচ্ছে বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা, যেগুলো যতটা ইনফ্লুয়েন্স করে লোকজনকে। এবং এই যে কনসেপ্টটা তোমার সফট পাওয়ারের কনসেপ্টটা, এটার রিলেশনে আমি আবার এসছিলাম তোমার এর কনসেপ্টে, আলথুসারের ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের কনসেপ্টে। ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলতে আমি কি বুঝেছিলাম, যে ধরো সিভিল সোসাইটি, তোমার এডুকেশন সিস্টেম বলো, তোমার বাড়ি ঘর পরিবার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি এই লেটেন্ট পাওয়ার, তোমার মানে এমন ভাবে তোমার কনসেপ্টস গুলো, তোমার পারসেপশন গুলো এমন ভাবে তৈরি করে যে যার ফলে কিন্তু তোমার চিন্তা ভাবনাগুলো, যার ফলে কিন্তু তোমার কিভাবে পৃথিবীকে তুমি দেখবে সেটা কিন্তু বায়াসড হয়ে যায়। তুমি একটা পার্টিকুলার ওয়েতেই তুমি পৃথিবীটাকে দেখতে শেখো। আর এবার তার ফলে কি হয়, এটা মানে যারা পাওয়ার এক্সারসাইজ করতে চায়, সোসাইটিতে যে পাওয়ার স্ট্রাকচারটা সেটাকে যারা রিটেন করতে চায়, তাদের পক্ষে কিন্তু এটা খুব সুবিধাজনক পরিস্থিতি হয়। যে তোমাকে যদি ছোটবেলা থেকে কন্ডিশন করে দেওয়া হয় যে এটা এইভাবে দেখবে, এইভাবে ভাববে, তাহলে কিন্তু তাদেরকে আর ফোর্স ইউজ করে তোমাকে বাধ্য করতে হয় না কিছু করতে, কারণ তুমি অটোমেটিক্যালি সেটা করো। আর এইখানেই আসে গ্রামসির কনসেপ্ট অফ হেজেমনি। হেজেমনি যেটা বলে যে তোমার যে সিচুয়েশনটা পাওয়ারলেসনেস, তোমার এই যে তুমি যে অপ্রেসড হচ্ছ, তুমি যে সাপ্রেসড হচ্ছ, এই তোমার সিচুয়েশন অফ অপ্রেশন, এটা কিন্তু তুমি নিজে চুজ করছো। কেউ তোমার পাশে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে নেই এটা করো সেটা করো বলতে। তুমি সেটা আমি ইউজ করেছিলাম ওই ফেয়ারনেস ক্রিমের এক্সাম্পলটা, যে কোনো মেয়ে কেউ দাঁড়িয়ে তোমাকে দোকানে বলছে না যে এই ক্রিমটা কিনতেই হবে, এই ক্রিমটা মাখতেই হবে, তুমি নিজে চুজ করছো। কেন? ওয়াই ইউ আর চুজিং দ্যাট? কারণ ওই কন্ডিশনটা তোমার হয়ে গেছে যে ইউ হ্যাভ টু বি ফেয়ার।
ঠিক আছে? তো এই কনসেপ্টে আমরা বলতে গিয়ে আমি একটা এক্সারসাইজ দিয়েছিলাম, অনেকে রিপ্লাই করেছিল, যে একটা ওয়ার্ড বলেছিলাম, যে আমি দেখেছিলাম কিভাবে ল্যাঙ্গুয়েজের সিস্টেমে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা খুব ইমিডিয়েটলি সেটাকে জেন্ডার গুলো ভাবতে শুরু করি, যদিও জেন্ডারটাকে ডিস্টিংক্টলি বলা হয় না, তবু আমরা ওই জেন্ডারটা ভেবে নিই। তার কারণ হচ্ছে আমি একটা শব্দ ইউজ করেছিলাম, আনমার্কড ক্যাটাগরিজ। এটা ফেমিনিস্ট স্টাডি অফ কালচারে এই আনমার্কড ক্যাটাগরিজ হয়, মানে কিভাবে একটা পার্টিকুলার জেন্ডারের কথাই আমরা ভাবি। আর আমি তারপরে বার্থের কনসেপ্টে এসেছিলাম, অফ কনস্ট্রাকশন অফ মিথ। সেখানে আমি কি বলেছিলাম, যে এই যে ল্যাঙ্গুয়েজ ইটসেলফ কিন্তু এই কনসেপ্ট গুলো বলছেন। মানে একজন ধরো পুলিশ মানে পুলিশ, আমরা যদি ইংলিশে যে পুলিশটা আছে সেখানে কিন্তু তোমার এই ডাইরেক্ট কনসেপ্টটা কিন্তু নেই। এই যে হ্যালো, এই ডাইরেক্ট কনসেপ্টটা কিন্তু নেই, পুলিশ বলতেই যে একটা পার্টিকুলার জেন্ডার ভাবো সেটা নয়। তো একটা শব্দ কিভাবে এমন একটা মানে শব্দটার মধ্যে চলে আসে যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই শব্দটাই নেই। এই যে প্রসেসটা, একটা শব্দ একটা এক্সট্রা একটা কভার্ট একটা অন্তর্নিহিত একটা অর্থ সে প্রকাশ করছে, যেটা কিন্তু সেই শব্দটায় নেই। এই প্রসেসটাকে যেভাবে তৈরি হয়, এই প্রসেসটাকে বলে মিথ, কনস্ট্রাকশন অফ মিথ তৈরি করা। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম ব্ল্যাক পিপল, যার যেসব লোকের চামড়া কালো তারা ব্ল্যাক পিপল, দ্যাটস দি পিরিয়ড, এন্ড অফ দ্য ডিসকাশন। বাট আমরা যদি রিপিটেডলি মিডিয়ার কালচারাল প্রোডাক্টসের মাধ্যমে সিনেমা বলো, নিউজ কভারেজ বলো, আমরা বারবার দীর্ঘদিন ধরে দেখাতে থাকি যে ব্ল্যাক পিপলরা ক্রাইম করছে এবং মুসলিমরা টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিথটা তৈরি হয়ে যায় যে ব্ল্যাক পিপল দে আর ক্রিমিনালস অ্যান্ড মুসলিমস আর টেররিস্ট। দিস ইজ আ মিথ, দ্যাট ইজ নট ট্রুথ। তো এইভাবে ধীরে ধীরে কিভাবে তোমার কনসেপ্ট অফ ওয়ার্ড, মানে একটা শব্দ কিভাবে এমন একটা মানে নিয়ে নেয় শব্দটার মধ্যে। আমি সাইন সিগনিফাইড এর কনসেপ্টটা বলেছিলাম সেখানে, সেটা এইটার সঙ্গে এক্স্যাক্টলি এই ডিসকাশনে সেই সেমিওটিক্সটা ডিটেল ডিসকাশন আসে না, সেজন্য আমি করিনি। তো এই কিভাবে একটা শব্দ এমন একটা মানে নিয়ে নিচ্ছে, এমন একটা মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু পাওয়ার স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। মানে যেই মুহূর্তে আমি বললাম এই যে রিলিজিয়ন আর একটা রেসের এক্সাম্পল দিলাম, সেখানে কিন্তু কিছু রেস, ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে তৈরি হয়েছে যে কিছু রেসের লোক তারা কিন্তু অন্যের উপরে পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, কিছু রিলিজনের লোক অন্য রিলিজনের উপর পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, কিছু জেন্ডারের লোক অন্য জেন্ডারের উপর পাওয়ার এক্সারসাইজ করতে পারছে। এবং এই যে মিথ, এই যে আমরা কনসেপ্টটা বললাম, এবং এটা থেকে তারপরে আমি যেটা এসেছিলাম, এটা শুধুমাত্র তোমার রিটেন বা ওরাল ল্যাঙ্গুয়েজে নয়, এটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজেও কিন্তু এই ইস্যুটা আছে। মানে আমি কিছু ছবি দেখিয়ে সেটা এক্সপ্লেন করেছিলাম যে ছবিতে কিভাবে পাওয়ার রিলেশনটাকে এস্টাবলিশ করা হয়, সেটা টেলিভিশন নিউজ বলো, ফটো বলো, সিনেমা বলো, কিভাবে পাওয়ার রিলেশন সেখানেও আসে। তারপরে লাস্টে আমি যেটা বলেছিলাম, দ্যাট ইজ যে এই যে পাওয়ার স্ট্রাকচারটা যেটা তৈরি হলো, মানে পাওয়ার নিয়ে আমরা যখনই ডিসকাস করবো, রেজিস্ট্যান্স টু পাওয়ারটা ডিসকাস করতে হয়, এসে যায়। তো রেজিস্ট্যান্স অফ পাওয়ার আসে বলে, মানে এই যে ধরো এই যে রেজিস্ট্যান্স টু পাওয়ার আছে, এই কনসেপ্টটা যদি আমরা এগ্রি করি, দ্য ইস্যু ইজ অলসো দ্যাট যে পাওয়ার মানে রেজিস্ট্যান্স কি করে আসে। এখানে আমি মিটে বোধহয় কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম যে কেন একজন পাওয়ারলেস হয়, তার এক্সাম্পল দিতে গিয়ে, তার কারণ বলতে গিয়ে একজন বলেছেন যে কারণ তারা ইগনোরেন্ট, তারা জানেই না যে তারা পাওয়ারলেস। সুতরাং রেজিস্ট্যান্স টু পাওয়ার হায়ারার্কি, এটা শুরুই হয় তুমি যখনই জানছো, অ্যাকনলেজ করছো যে তুমি পাওয়ারলেস, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ইউর অ্যাওয়ারনেস যে ইউ আর এক্সারসাইজিং আ রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য পাওয়ার। তো এই এখন রিসেন্টলি সেই জন্য এই পাওয়ারলেস এর কনসেপ্ট থেকে তোমার এম্পাওয়ারমেন্টের কনসেপ্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখনই পাওয়ারের কনসেপ্ট ডিসকাশন হচ্ছে ইন রিসেন্ট স্টাডিজ এম্পাওয়ারমেন্ট কনসেপ্টে এসেই যাচ্ছে যে কিভাবে। আর এই এম্পাওয়ারমেন্ট বলতে কিন্তু আমি প্রথমে যেটা বলেছিলাম যে এখন সাধারণ লোকেরা অনেক বেশি অ্যাওয়্যার, তারা নিজেরা চুজ করছে, সাবজেক্টহুড থেকে কি করে অ্যাক্টরহুডে গেছে, নিজেরা চুজ করছে যে তারা কি আইডেন্টিটি নিতে চায়, কিভাবে তারা কি হতে চায়। তো সেইখানে কিন্তু এম্পাওয়ারমেন্টের ফলেও সেটা সম্ভব হচ্ছে। তো এইগুলো বলতে গিয়ে আমি এটাও বলেছিলাম যে এটা হয়, তার একটা বড় কারণ হচ্ছে
তোমার এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট হয়েছে, যেটা কিন্তু হ্যাজ রেভলিউশনাইজড দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু তোমার পাওয়ার হায়ারার্কিটাকে চ্যালেঞ্জ করেছে অনেক ক্ষেত্রে, এবং শুধু তাই নয়, এটা তোমার ডেমোক্রেটাইজ করেছে আমাদের নলেজ সিস্টেম, আমাদের কমিউনিকেশন সিস্টেম, মানে এনিথিং। এবার যেটা বলে আমি শেষ করেছিলাম সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এই রেজিস্ট্যান্স টু পাওয়ারটা দিচ্ছে, এই পসিবিলিটি দিচ্ছে, কিন্তু পাওয়ার ভেরি মানে একটা পাওয়ার এক্সারসাইজ তখনই খুব সাকসেসফুল হবে যখন রেজিস্ট্যান্স টু পাওয়ারটাও তার মধ্যে ইনক্লুড করা হয়। তার মানে কি, আমি দুটো ধরনের রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম। একটা হচ্ছে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, যেটা অ্যাকচুয়াল চেঞ্জ করে, যে পাওয়ারলেস যারা, তারা পাওয়ার স্ট্রাকচার হায়ারার্কির এগেনস্টে প্রোটেস্ট করে, মুভমেন্ট করে, রেভলিউশন করে, চেঞ্জ করে এবং স্ট্রাকচারটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করে। আরেকটা হচ্ছে এপিসোডিক রেজিস্ট্যান্স, মানে মাঝে মাঝে সেটা পাওয়ারফুল যারা, তারা মাঝে মাঝে এইসব রেজিস্ট্যান্স হতে দিতে দেয়, তার কারণ তারা ওই ইফেক্টিভ রেজিস্ট্যান্সটাকে অ্যাভয়েড, কারণ তখন তোমার কাছে একটা ইলিউশন তৈরি হবে যে হ্যাঁ আমার সোশ্যাল ইনজাস্টিস হচ্ছে, ওরা তো প্রোটেস্ট করছে, তাহলে ঠিক আছে, কেউ না কেউ কিছু করে দিচ্ছে, আমাকে আর চিন্তা করতে হবে না। তো এই যে কনসেপ্টটা তুমি যে মুহূর্তে ভাবছো, ইউ আর বিং অ্যাট পিস, ইউর এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার ইজ বিং মেট, তো সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্যান্স অফ পাওয়ারটাও এসে যায়। এবার আমি যেটা বলে শেষ করেছিলাম, এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু এখন এই তোমাকে এই কমফোর্টেবল একটা প্ল্যাটফর্ম দিচ্ছে তোমার এই রেজিস্ট্যান্স অফ পাওয়ারের। তোমাকে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে যেখানে তুমি বাড়িতে বসে ক্লিক করে, শেয়ার করে, ফেসবুকে 20টা পোস্ট করে, 1000টা ঝগড়া করে তুমি রেজিস্ট্যান্স টু পাওয়ার করছো, মানে পাওয়ার হায়ারার্কির এগেইনস্ট তোমার এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার হচ্ছে, তুমি তোমার ক্ষোভ, দুঃখ, রাগ সব উবরে দিচ্ছ সোশ্যাল মিডিয়া, এন্ড ইন দ্য এন্ড অফ দ্য ডেজ দ্যাট ওয়ার্কস অ্যাজ এ ক্যাথারসিস। ক্যাথারসিস ইজ আ থিওরি অফ অ্যারিস্টটল, পরে পড়ে নিও, দেখে নিও। এবার এই ক্যাথারসিসের ফলে ইউ আর এট পিস, যে হ্যাঁ যাক বাবা, কাজ হয়ে গেছে, আমার মানে আমার শো অফ প্রোটেস্ট, আই হ্যাভ ডান ইট। কিন্তু এটার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স টু পাওয়ার সেটা কিন্তু খুব কম হচ্ছে। সো whenever we are talking about power resistance empowerment, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্স অফ পাওয়ার কিভাবে কি ফর্মে হচ্ছে। সত্যি আন্তরিক ধন্যবাদ ম্যাম, আবার যে আপনি এত কম সময়ের মধ্যে একটা জটিল বিষয়কে আবার বাংলাতে এত সহজ সরল ভাবে উপস্থাপন করেন। রাজ অধিকারী আমাদের স্টুডেন্ট, সে কোশ্চেন করেছে, ইন দ্য সিনারিও অফ মিডিয়া হাউস, who is actually exercising the power to shape the culture? তো সে আবার মেনশন করেছে দ্য গভর্নমেন্ট, এডিটর, ওনার, অর দ্য মাস ফিডব্যাক। আচ্ছা, এক্সারসাইজিং টু হোয়াট পাওয়ার, কি আরেকবার বলবে কোশ্চেনটা? শুধু দ্য পাওয়ার টু শেপ দ্য কালচার। শেপ দ্য কালচার, ও শেপ দ্য কালচার, আচ্ছা শেপ কে এক্সারসাইজ করছে, মানে ইজ দেয়ার এনি ওয়ান সিঙ্গেল পারসন, মানে কি নাম যে কোশ্চেন করেছে? রাজ অধিকারী। Raj Adhikari, do you think there is one single individual or one single person now responsible for exercising that? Not. I don't think so. It is a system. It is a whole set of structure. মানে আমাদের খুব সুবিধা হয় যদি ওই একটা লোককে পাওয়া যায় যে গন্ডগোলটা পাকাচ্ছে, সব রেসপন্সিবিলিটি তার উপর দিয়ে দেওয়া যায়, বাট ইটস নট লাইক দ্যাট। তো there is a lot of people, and also what is very interesting, many of the times these editors you are talking about, they themselves are not aware that they are actually extending the exercise of power, কারণ এই যে মানে তারা রেগুলার এটা গ্রুপ থিঙ্ক ফেনোমেনন। তুমি যদি পামেলা শুমেকারের গেট কিপিং মডেলটা রেফার করো, সেখানে লাস্ট যে মডেলটা আছে অর্গানাইজেশনাল লেভেলের মডেল, দ্যাট এক্সাক্টস দ্য গ্রুপ থিঙ্ক ফেনোমেনন। মানে একটা জায়গায় বসে লোকজনকে, মানে জাস্ট ইমাজিন আ নিউজ রুম, দে হ্যাভ টু পাবলিশ সামথিং নেক্সট ডে, they have to take a decision what is going to be published and what is not, and how it is going to be written and what is not, in a deadline, and that makes them to do certain things, take certain decisions. যদি তারা একটু টাইম দিয়ে ভাবতো, তারা হয়তো সেটা করতো না। তো it is not easy to give blame on any person or any particular individual or group of people. It is the system. If as much as tumi koyekdin pore you are going to be a journalist or any communicator or as a just individual, if you are aware from now on that this is happening, you will be able to take a better decision later on as a journalist, যে কি নিউজ যাবে এবং কি নিউজ যাবে না, এবং কিভাবে যাওয়া উচিত এবং কিভাবে যাওয়া উচিত নয়। So that is why we should learn more on theories. মিস্টার সিদ্ধার্থ চ্যাটার্জি জিজ্ঞাসা করেছেন,
Most people write posts on issues of powerlessness and voice for the oppressed in social media. And on the very next day, post selfie with dominoes in the background and forget what has been the post on previous occasion. Can it really change or attempt to alter the power structure in long run? কি নাম স্যার? Siddhartha Chatterjee. Siddhartha Chatterjee, Mr. Chatterjee, Siddhartha. The thing is that there have been studies on this. Eugene Sieperer একটা লেখা আছে mediated emotion, হ্যাঁ, মানে এখন সোশ্যাল মিডিয়ায় মানে এটা নট অনলি সামওয়ান ইজ পোস্টিং, জাস্ট ইমাজিন একটা সোশ্যাল মিডিয়ার ওয়াল, ওকে, সেখানে RIP সুশান্ত সিং রাজপুত, next post, wow, I'm enjoying this rainy weather. This is the how social media is changing our emotion also. অনেক ভালো ভালো স্টাডি আছে এটা, যে কিভাবে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র নট অ্যাজ আ প্রডিউসার বাট অ্যাজ আ কনজিউমার। আমি যখন এই পোস্টগুলো পরপর দেখছি, পেশোয়ার স্কুল অ্যাটাকে 20,000 লোক, this many students have died, and in the next post enjoy this cup of coffee. তো এই যে amalgamation of emotions, very conflicting and contradictory emotion in a single flow, this actually is a very important characteristics of social media, and how we are going to process it. This is, you cannot avoid. এইভাবে সোশ্যাল মিডিয়াটাকে তৈরি করা হয়েছে, নাও ইউ ক্যান কন্ট্রোল যে এই পার্টিকুলার ট্যাগগুলো আমি ফলো করব, এই পার্টিকুলার প্রোফাইল আমি ফলো করব না, you have that much control. But then again, and if someone is posting as such, see, I keep on saying that there is a this whole globalization, it is digital capitalism actually. Social media has extended that digital capitalism. Social media has extended that globalization, that we feel more sorry for people who died in the Paris music concern rather than those farmers who were almost regularly suiciding in our own country. We express a lot of grief on social media for those people who died in that music concert with terrorist activity, but we don't speak of the farmers that are committing suicide in our own country. So it is a very interesting nature of social media, which is a nature which needs further research and further study to understand it. মানে social media, new media and present society, Bauman বলেছেন, is in a very liquid form. It's palpable, it's fuzzy, it's frigid. কিছু ডিফাইন করে এক্ষুনি বলার খুব ডিফিকাল্ট। সো ইট ইজ অনেক স্টাডি হয়েছে, অনেক কাজ হয়েছে, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স, সো ইট নিডস ফার্দার স্টাডি। ওকে সিদ্ধার্থ। So আমার যে মিস স্মৃতি শর্মা জিজ্ঞেস করে, you talked about Althusser and moving from the position of powerlessness to that of power. So Althusser contends there is no outside of ideology, and Foucault too agrees that power is everywhere. So where are the scopes of using power constructively? No, the moment you realize you're powerless, one of the first step is taken. The sad part is that many of us do not realize that powerlessness. And also, just for example, I'll give you a very practical example. I was speaking about that newsroom function, no? At the newsroom, decision, how the decisions is taken in the newsroom. So suppose someone is saying that for last 2 months and coming 1 month in my prime time program, I'm going to run only Sushant Singh Rajput's program. I'm only going to talk about it. I don't bother whether there is a girl, 6-year-old girl is being raped and murdered and arrest has not been done for long. I don't care, say flood is happening, or I don't care of other issues. Like, I don't care is not that big, but I'm not portraying, I'm not giving any space in my prime time network on those issues. Now, if you, as a part of that team, you protest against it, you said that should not be done. The moment you do that, you are challenging, you are challenging against this power structure. Your awareness, and based on your awareness, how you act in your everyday life.
for every decision you make, for every thought you think. That is where you start to exercise how to get rid of this power. Now, it is not a single day process. It might not be a lifelong process also. It might take generations and generations, but if we take a macroscopic view, যে এখন কিন্তু যে জেনারেশন যে টাইমে আমরা আছি, this time is much more aware of certain issues which were not there earlier. Individual rights is another concept altogether, but অনেক rights, human rights বলো, অনেক different rights, we are much more aware of certain things that was not there earlier. And that has resulted also due to information superhighway and access to information by so many things, and rise of alternative media. So that alternative perception and alternative media is very important in whenever we are considering that resistance against power. So এরকম নয় যে একদিনে এটা করলাম পাওয়ারের মানে the net of power that Foucault has said and now out of it. It's not going to happen like that. It's a continuous process and it might take ever perhaps, but let's see. It doesn't mean that we should stop trying, right? Yeah, Saddam. Thank you so much, ma'am. এখানে আমরা কোশ্চেন আনসার পর্ব শেষ করছি, and really your answers were very insightful. আমি আমাদের বিভাগীয় প্রধান মাননীয় প্রফেসর শাশ্বত বন্দ্যোপাধ্যায় স্যারকে ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস এর জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ সাদ্দাম। আমি সর্বপ্রথমে অধ্যাপিকা ডক্টর সুনিতা বসুকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই তার প্রাঞ্জল দীপ্ত উদ্দীপক ভাষণের জন্য, লেকচারের জন্য। বিষয়টি অত্যন্ত কঠিন, তবে আমি যেটা আগেই বলেছিলাম ব্যক্তিগত আলাপচারিতার সময়, যে সুনিতাকে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের যে অডিয়েন্স, আমাদের যে টার্গেট অডিয়েন্স, তার সিংহভাগ যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা, শুধুমাত্র আমার কলেজ তো না, আমাদের ছাত্রছাত্রী মানে আমার ছাত্রছাত্রী মানে সব কলেজের ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী, হ্যাঁ, তাদের স্বার্থের কথা মাথায় রেখে এমনভাবে আলোচনাটাকে উপস্থাপন করতে হবে যাতে তারা সমৃদ্ধ হয়, তারা উপকৃত হয়। এবং আমার দৃঢ় বিশ্বাস এত সুন্দর প্রাঞ্জল ভাবে সুনিতা এমন একটি দুরূহ বিষয়, প্রায় দুরূহই তো বটে, হ্যাঁ, বিষয়কে এমন প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেছে যে আমি নিশ্চিত যে ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকেই উপকৃত হয়েছে এবং তারা সমৃদ্ধ হয়েছে এবং তাদের অনেকটা এরকম একটি বিষয় সম্পর্কে তাদের ধারণা বহুলাংশে স্পষ্ট হয়েছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। আমি সুনিতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার এত সুন্দর লুসিড প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আবার কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্ম হোক বা একেবারে ট্যাঞ্জিবল ফিজিক্যাল কোনো প্ল্যাটফর্মে আবার আমাদের দেখা হবে। আমি কলেজের আইকিউএসির তরফ থেকে এবং বিভাগের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুনিতাকে তার এই অসামান্য। আমিও মানে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বলে ছোট করব না। আমি বলতে চাই যে মানে বলতে গেলে কি আমারও থ্যাঙ্কস দিয়ে তোমাকে ছোট করার দৃশ্যতা বা স্পর্ধা নেই। আমার বারংবার যেটা তোমাকে আগেও বলেছি, তোমার সাথে এত সুন্দর ব্যক্তিগত, তুমি আমার ছোট বোনের মতন ছোট বোনই, যে আমি বারংবার যেটা বলছি আমার ছাত্রছাত্রীদের, আমার মানে আমাদের ছাত্রছাত্রী, সেখানে আমার ছাত্রছাত্রীও যা, তোমার ছাত্রছাত্রীও যা, সৌমিক, সিদ্ধার্থ, অন্যান্য ছাত্রছাত্রীও একই, আমরা একটা বৃহত্তর পরিবারের সবাই সদস্য আর কি। হ্যাঁ, তো আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে যদি একটু কাজে লাগে আর কি, সেটা কোনো ব্যাপার না। একজন প্রকৃত শিক্ষকের ছাত্ররা সেখানে যদি আমরা ছাত্রছাত্রীদের কাছে তাদের মতন করে পৌঁছে যেতে পারি। আসলে না, অ্যাকচুয়ালি আপনি যে আমায় সুযোগটা দিলেন না, এই যে একটু কথাগুলো বলা গেল, শেয়ার করা গেল, মানে এমন পরিস্থিতি সবাই মানে পেপার ওয়ার্ক আমাদের এত বেড়ে গেছে, এটা মানে একটু ডিসকাশনটা হলে বেশ ভালো লাগে, যে একটা একাডেমিক এনভায়রনমেন্টটা হয়। আমি সুযোগ তোমায় দিইনি, এভাবে বলো না। এটা আমিও আমার প্রয়োজনের তাগিদেই তোমাকে ডেকেছি আর কি, আমি সুযোগ তুলে দিইনি এত বড়। ডোন্ট থিঙ্ক দ্যাট আই ট্রাই টু পেট্রোনাইজ ইউ, নট ইটস ফার ফ্রম দ্যাট। একেবারে আমি আমার তা নয়, আমি নিশ্চয়ই আমি আমার ছাত্রছাত্রীদের কথাকে মাথায় রেখেই তোমাকে, ওদের সঙ্গে সরাসরি দেখা হলে আরো ভালো লাগতো। নিশ্চয়ই হবে, 100 হবে।
হ্যাঁ, আমি তোমাকে কলেজের তরফ থেকে এবং আইকিউএসির তরফ থেকে এবং আমাদের বিভাগের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন কলেজের মাস্টারমশাইরা বা ম্যাডামরা যারা এসেছেন। আমি দেখলাম তো সৌমিক তো সিদ্ধার্থ তো থাকেই সব সময়, এরা আমার অত্যন্ত স্নেহের এবং ভ্রাতৃপ্রতিম। হ্যাঁ, তো রশ্মিকেও দেখলাম, রশ্মিও ছিল। হ্যাঁ, অন্যান্যদের অনেককে আমি এক্সপেক্ট করেছিলাম তারাও থাকবেন, কিন্তু হয়তো থাকতে পারেনি তাদের নিজস্ব প্রি অকুপেশন বা ব্যস্ততার জন্য। ছাত্রছাত্রীরা তো ছিলই। হ্যাঁ, আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভদ্রকে, যার নিরন্তর উৎসাহ, এবং উনি আমাকে বলেছেন যে চালিয়ে যাও, করতে থাকো। এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর অধ্যাপক পিনাকি রঞ্জন দিকে নিরন্তর আমাদের উৎসাহিত করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিভাগের সকল শিক্ষককে, যারা আমার থেকে অনেক 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 বয়সে ছোট। হ্যাঁ, সাদ্দামকে, বলরামকে, শ্রীতমাকে, এবং খুব দুর্ভাগ্যের বিষয়টা বলি, আমাদের ডিপার্টমেন্টে, আমাদের বিভাগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস্টারমশাই অধ্যাপক অনিন্দ্য ভট্টাচার্য, তিনি একটু অসুস্থ, মানে খুব কোনো কিছুই সিরিয়াস তার হয়নি, প্রচন্ড জ্বরে ভুগছেন, তিনি একেবারে বিছানায় কাতর শয্যাশায়ী। তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমরা অনিন্দ্যকে প্রত্যেকেই খুব মিস করছি, এবং আমরা আশা করছি অনিন্দ্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার ব্যাক টু অ্যাকশন অনিন্দ্য হবে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা, যারা তাদের ক্লাসের সময়, ক্লাস চলার সত্ত্বেও তারা সময় বার করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের শিক্ষাকর্মীদের। এর সাথে সাথে मैं जरूर शुक्रिया अदा करूंगा श्री प्रकाश जी को, जिन्होंने जो हमें कंटिन्यूअसली मदद कर रहे हैं इस टाइप का प्रोग्राम को चलाने के लिए, वो अनइंटरप्टेड चलाने के लिए। मैं उनका भी बहुत शुक्रगुजार हूँ। उनके अलावा ये कतई हम ये ऐसा प्रोग्राम कभी हम ऑर्गेनाइज नहीं कर सकते थे। তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার নিশ্চয়ই দেখা হবে, আবার এরকম কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মে বা সামনাসামনি। আরেকটা কথা আমি প্রত্যেককে বলছি, এখানে যারা সমবেত ছাত্রছাত্রীরা আছো বা মাস্টারমশাই বা ম্যাডামরা আছেন, আমাদের রোববার দিনকে একটা খুব বড় ওয়েবিনার আছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, অধ্যাপক, প্রাবন্ধিক এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় সত্যজিৎ রায় শতবার্ষিকী উপলক্ষে আমরা যে ওয়েবিনারে আয়োজন করেছি, সত্যজিৎ প্রতিমায় চক্ষুদান, বলুন সত্যজিৎ রায় ও পথের পাঁচালী, তার উপর তিনি বলবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের উপস্থিত থাকার জন্য। আবার সুরিতাকে বিভাগের পক্ষ থেকে, বিভাগের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পক্ষ থেকে আমি সুরিতাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।